শুরু হয়েছে আওয়ামী লীগের মিছিল। রাজধানী শাহবাগ থেকে শুরু হয়ে দর্শক দেখতে পাচ্ছেন আওয়ামী লীগ কর্মীরা শাহবাগে উত্তাল পরিস্থিতি করে ডক্টর ইউনূস দেশে না থাকায় তারা কিন্তু দেশ দখল করে শেখ হাসিনা। এদিকে আজ দুপুরে আওয়ামী লীগ কর্মীরা শাহবাগে নামে ডক্টর ইউনূস যুক্তরাষ্ট্রে থাকায় সারা দেশে তারা ধ্বংসলীলা চালাচ্ছে। দেশ সম্পূর্ণভাবে দখল করে সার্জিস, হাসনাত, নাহিদ এদের গুরুর মতো পেটাচ্ছে। ডক্টর ইউনূস যুক্তরাষ্ট্র থেকে ফিরতে পারবেন না বা ফিরবেন না, এইরকম কিছু আলামত আমরা দেখতে পাচ্ছি এবং সেই আলামতগুলো যদি আরো ঘনীভূত করা যায় তাহলে আসলে ডক্টর ইউনূস যুক্তরাষ্ট্র থেকে ফিরবেন না এবং আসবেন না। কতগুলো লক্ষণ দেখা যাচ্ছে যে কেন ইউনূস আসতে পারেন না। এই নিউজ পাওয়ার পর নিশ্চয়ই আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে একটা বিপুল উৎসাহ উদ্দীপনা দেখা দিচ্ছে। তবে এটা আওয়ামী লীগের জন্য এই মুহূর্তে বিশাল সুসংবাদ। প্রস্তুতি শেষের পথে শেখ হাসিনা দেশে ফিরছে, সেই জল্পনা আরো তীব্র হলো কারণ এবার প্রস্তুতি সম্পূর্ণভাবে সম্পন্ন হয়েছে এবং এই পুরো পরিকল্পনার প্রস্তুতি এবার নিয়ে নিলেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। পলাইছে ইউনূস পলাইছে। শান্তিতে নোবেল পাওয়া শান্তির গডফাদার মেটিকুলাস ডিজাইনে বাংলাদেশের অবৈধভাবে ক্ষমতা দখলদার ইউনূস তার সাঙ্গপাঙ্গদেরকে নিয়ে মুজিব সৈনিককে দাবায় রাখা সম্ভব নয়। আমরা কালকে একজন মিজান জেল হাজতে গেছি, এখন আমরা সবাই জেল হাজতে রাজি আছি। তাই অধ্যাপক মোহাম্মদ ইউনূস দেশে ফিরতে পারবেন তো? ভারতের শক্তিধর একটা সংবাদ মাধ্যম তারা যে সংবাদটা ছাপিয়েছে সেইটা শোনার পরে বা পড়ার পরে আমার মনের মধ্যে এই প্রশ্নটা উঠে দিয়েছে যে প্রকৃতপক্ষে ইউনূস সাহেব কি দেশে ফিরে আসতে পারবেন? ডক্টর ইউনূস আর দেশে আসতে পারবেন কি পারবেন না এইটা নিয়ে ইতিমধ্যেই অনেক আলোচনা সমালোচনা শুরু হয়েছে এবং ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ডক্টর ইউনূস যুক্তরাষ্ট্রে থাকায় আওয়ামী লীগ কর্মীরা শাহবাগে নেমে পড়ে এবং দেশের মধ্যে ধ্বংসলীলা তৈরি করে। কারণ ডক্টর ইউনূস দেশে নাই, তারা দেশটা ফাঁকা পেয়েছে এবং শেখ হাসিনাকে আনার চেষ্টা করে আজকে থেকেই। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। ইতিমধ্যে আজ দুপুরে শাহবাগে যে অনেক কিছু হচ্ছে, আওয়ামী লীগ কর্মীরা তারা গোপন চক্রান্ত করে প্রস্তুতি নিয়ে একটা ধ্বংসলীলা চালাচ্ছে। সার্জিস, হাসনাত, নাহিদ এদের উপর কঠিনভাবে আক্রমণ করে। আসুন দর্শক শ্রোতা, আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। সবাই কিন্তু এই বিষয়গুলো নিয়ে অনেক আলোচনা সমালোচনা করে সব তথ্য সামনে আনে। এই যে দেখুন, শেখ হাসিনা কেন এখনো সকলকে রাজপথে নামতে বলছে না এবং সকলকে প্রস্তুত হতে বলছে না, তাদের উদ্দেশ্যেই আজকে এই ভিডিওটি। তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, সকল কিছু ক্লিয়ার হয়ে যাবে। শেখ হাসিনা ওনার অডিও বার্তায় তিনি স্পষ্ট করেই বলেছেন, সকলে প্রস্তুত থাকুন, আমাদেরকে রাজপথে নেমে রাজপথ দখল করতে হবে। আমি যদি নির্দেশ দিতে নাও পারি, সকলে সংগঠিত হয়ে রাজপথে নামুন। এখন শেখ হাসিনার কথাটা বলেছে, এখন আপনারা কি সকলে সংগঠিত হয়েছেন? সকলে এখন কি রাজপথে নেমে রাজপথ দখল করেছেন? করেননি। তাই শেখ হাসিনা নির্দেশ দিতে পারুক আর না পারুক, নিজেদের কর্তব্যবোধ থেকেই নিজেরা একে অপরের সাথে যোগাযোগ করে সংগঠিত হয়ে কিভাবে রাজপথে নামবেন, কিভাবে রাজপথে নেমে রাজপথ দখল করবেন, রাজপথ দখল করে কিভাবে আপনাদের নেত্রীকে দেশে ফিরিয়ে আনবেন, সেটা সম্পূর্ণরূপে এখন আপনাদের কর্তব্য হয়ে দাঁড়িয়েছে। শুধু আওয়ামী লীগকে ফিরিয়ে আনা না, বাংলাদেশে স্বাধীনতার সপক্ষে শক্তিকে আবার ফিরিয়ে আনতে হবে, বাংলাদেশে মুক্তিযুদ্ধের সম্মানকে আবার ফিরিয়ে আনতে হবে। বাংলাদেশে যদি মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি আওয়ামী লীগ ফিরে না আসে, বাংলাদেশে মুক্তিযুদ্ধের কোনো স্মৃতি থাকবে না। 5 আগস্টের পরবর্তী সময় আমরা সকলেই দেখতে পেয়েছি, শেখ হাসিনা সরকারের পতনের পরপর বাংলাদেশ থেকে মুক্তিযুদ্ধের যত মোরাল আছে, মুক্তিযুদ্ধের যত স্মৃতি আছে, সকল কিছুই ধ্বংস করে দেওয়া শুরু হয়েছিল। আওয়ামী লীগের সাথে মুক্তিযুদ্ধের অনেক বড় একটা কানেকশন আছে। তার মানে এই না যে আওয়ামী লীগের পতন হয়েছে মানে মুক্তিযুদ্ধই পতন হয়ে গিয়েছে। আপনারা 5 আগস্টের পরে যে পরিমাণ মুক্তিযুদ্ধদের অপমান, মুক্তিযুদ্ধের মোরাল, স্মৃতি সকল কিছু ধ্বংস করে দেওয়া শুরু করে দিয়েছিলেন। জনগণ 1 বছর পরে ভালো করে বুঝতে পেরেছে যে আপনাদের টার্গেট শেখ হাসিনা ছিল না, আপনাদের টার্গেট আওয়ামী লীগ ছিল না, আপনাদের টার্গেট ছিল মুক্তিযুদ্ধ, আপনাদের টার্গেট ছিল মুক্তিযুদ্ধকে আপনারা ছোট করে দেখা, মুক্তিযুদ্ধ সকল কিছু ধ্বংস করে দেওয়া শেখ হাসিনার পতনের পর। জনগণকে আপনারা ব্রেন ওয়াশ করে রাজপথে নামিয়ে ম্যানিপুলেট করে শেখ হাসিনার পতন ঘটিয়েছেন। দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে আনবেন বলে দেশের মধ্যে দুর্নীতি হয়েছে, গুম খুন হত্যা বেড়ে গিয়েছে সে কথা বলে, কিন্তু 5 আগস্টের পরবর্তী সময় জনগণ কি দেখতে পেয়েছে? আপনারা বড় মুক্তিযুদ্ধের মোরাল ভাঙা শুরু করে দিয়েছেন, মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করা শুরু করে দিয়েছেন। শেখ হাসিনা আমলে যে পরিমাণ দুর্নীতি হয়েছে তার থেকে বেশি দুর্নীতি করা শুরু করে দিয়েছেন। শেখ হাসিনা আমলে যে পরিমাণ গুম খুন হত্যা হয়েছে তার থেকে বেশি গুম খুন হত্যা আপনারা করা শুরু করে দিয়েছেন। তাহলে জনগণের কাছে আপনারা কি মেসেজ দিলেন? যে আপনার শেখ হাসিনার থেকে খুব খারাপ একটি শাসন ব্যবস্থা বাংলাদেশে কায়েম করেছেন। সেই কারণেই 1 বছর শেষ না হতে জনগণ বলতে শুরু করে দিয়েছিল, আমরা আগেই ভালো ছিলাম, শেখ হাসিনাই মন্দের ভালো ছিল। বাংলাদেশের মতো একটা দেশের মধ্যে শেখ হাসিনার মতো শাসকই পারফেক্ট শাসক। অন্তত শেখ হাসিনা দেশ বিক্রি করেন নাই, আমেরিকার হাতে দেশ তুলে দেন নাই। এরা 5 আগস্টের পরবর্তী সময় শাসন ব্যবস্থা বসার পরপরই দেশ
বিদেশিদের হাতে তুলে দিচ্ছে, আমেরিকার কাছে দেশ বিক্রি করে দিচ্ছে। শেখ হাসিনা মাথা নত করেন নাই, শেখ হাসিনা আমেরিকার কাছে মাথা নত করেন নাই, ইসরায়েলের কাছে মাথা নত করেন নাই, কিন্তু এই সরকার আসার সাথে সাথে আমেরিকার কাছে মাথা নত করে নিজের সার্বভৌমত্ব বিলিয়ে দিচ্ছে আরেকটি দেশের কাছে। তো তাহলে জনগণের কাছে সকল কিছু এখন পানির মতো ক্লিয়ার হয়ে গিয়েছে যে শেখ হাসিনা অনেক ভালো শাসক ছিল, শেখ হাসিনা সার্বভৌমত্বের ক্ষেত্রে অটল ছিল, মাথা নত করেননি। আর শেখ হাসিনার নামে আরেকটি অপবাদ দেওয়া হতো, শেখ হাসিনা নাকি ভারতের দালাল, ভারতের কাছে সকল কিছু বিলিয়ে দিত। কিন্তু এই সরকার আসার পরে শেখ হাসিনার আমলে যে সকল চুক্তি ছিল সে সকল চুক্তিও এখনো আছে, একটাও বাতিল করেনি, বরং আরো নতুন চুক্তি করেছে এবং শেখ হাসিনার থেকে বেশি কিছু দিচ্ছে এই সরকার। কিন্তু অথচ শেখ হাসিনার মতো ভালো সম্পর্ক নেই সরকারের সাথে, তারপরও বেশি কিছু দিতে হচ্ছে। তার মানে কি এই সরকার এখন ইন্ডিয়ারও দালাল, পাকিস্তানের দালাল, আমেরিকারও দালাল। দর্শক, গতকালকে নিউ ইয়র্কে যে ঘটনা ঘটেছে, আক্তার হোসেনের উপরে যে হামলা হয়েছে, সেই হামলাকে কেন্দ্র করে অবশেষে আজকের রাতে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হলো। এবং সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে কেন এই হামলার পরিবেশ তৈরি হলো এবং কেন রাজনৈতিক নেতাদের অনিরাপদ জায়গা দিয়ে যেতে হলো এবং তারা যেতে বাধ্য হলেন, সেই আসল তথ্যটা এবার সামনে আসলো। সেই আসল তথ্যটা সরকার প্রকাশ করে দিল। তার মানে এই যে ঘটনাটা ঘটলো তার পেছনে সরকার বলতে চাইলো যে তার পেছনে সরকারের কোনো দায় নেই, এটা বাস্তবতা। কেন এই বাস্তবতা তৈরি হলো, কেন আক্তার হোসেনকে আক্রমণের শিকার হতে হলো, কেন সেখানে বিএনপি এবং জামাতের নেতারা থাকা সত্ত্বেও তারা আক্রান্ত হলেন না, শুধুমাত্র এনসিপি নেতাকে আক্রান্ত হতে হলো, সরকার কি বলছে, কি বলে দুঃখ প্রকাশ করছে এবং আসল কারণটা কি জানাচ্ছে, সেটা একটু জানার চেষ্টা করবো। এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজন। দর্শক, বলছিলাম বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আক্তার হোসেনের উপরে যে ডিম মারার ঘটনা, সেই ঘটনাতে দুঃখ প্রকাশ করা হয়েছে এবং প্রকৃত কারণটা এবার সামনে চলে আসলো। সংবাদের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে নিউ ইয়র্কের ঘটনায় দুঃখ প্রকাশ অন্তর্বর্তী সরকারের, অর্থাৎ প্রেস উইং থেকে এই দুঃখ প্রকাশটা করা হয়েছে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরে জাতীয় নাগরিক পার্টির আক্তার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক বিবৃতিতে নিউ ইয়র্কের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে দুঃখ প্রকাশ করা হয়। সেখানে বলা হয়, নিউ ইয়র্কের অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য গভীরভাবে দুঃখ প্রকাশ করছে অন্তর্বর্তী সরকার। সেদিন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় নাগরিক পার্টির নেতা আক্তার হোসেন এবং তাসনিম যারা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হামলার শিকার হয়েছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম হামলার শিকার হয়েছেন বলে কোনো তথ্য আমরা জানি না, কিংবা সেরকম কোনো ভিডিও চিত্রও আমরা দেখিনি। বরং বিএনপি মহাসচিব আক্তারের সামনে থাকা সত্ত্বেও তাকে কোনো ধরনের অপদস্থ কিংবা আক্রান্ত করার চেষ্টা আমরা দেখিনি। সমস্ত আওয়ামী লীগের সমস্ত টার্গেটই যেন ছিল আক্তার এবং তাসনিম যারাকে নারী বলে হয়তো তার মানে ফিজিক্যালি লাঞ্ছিত করার ঘটনাটা ঘটেনি, সেরকম আরও বেশি দুঃখজনক ঘটনা আমাদের দেখতে হয়নি, কিন্তু আক্তার হোসেনকে টার্গেট করেছিল তারা। ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সহযোগী ও সমর্থকরা এই হামলা চালিয়েছে, তেমনটা বলেছে সরকার। বলেছে এই নিন্দনীয় কর্মকাণ্ড শেখ হাসিনার আমলে বিকশিত সহিংস রাজনৈতিক সংস্কৃতির এক বেদনাদায়ক স্মৃতি। তারা প্রেস উইং থেকে শেখ হাসিনার আমলের সহিংসতার কথা বলা হচ্ছে, কিন্তু অন্যদিকে বর্তমান সরকারের আমলে গত 13-14 মাসে যে সহিংসতা, রাজনৈতিক সহিংসতা তৈরি হয়েছে, যে অস্থিরতা তৈরি হয়েছে, যে হিংসা ছড়িয়ে পড়েছে, সেই সমালোচনায় সরকারের বিরুদ্ধে রয়েছে। সেই ব্যাপারে সরকার কোনো কিছু বলেনি। তার মূলত শেখ হাসিনা আমলের রাজনৈতিক ধারাবাহিকতা সেটা বলার চেষ্টা করেছে। ভালো কথা। তারপরে বলছে যে এই সংস্কৃতি থেকে বেরিয়ে এসে শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তোলাই অন্তর্বর্তী সরকারের লক্ষ্য। সেটা লক্ষ্য তারা বিবৃতিতে বলছে যে অন্তর্ভুক্তিমূলক দেশ গঠনের যে লক্ষ্য, সেই লক্ষ্য আমরা গত 1 বছরে কিংবা 13 মাসে দেখিনি বলেই প্রচুর সমালোচনা হচ্ছে চতুর্দিকে, এবং অনেকে বলার চেষ্টা করছেন যে সারা দেশে যে মবের সংস্কৃতি তৈরি হয়েছে, আমরা বাংলাদেশের আদালত চত্বর পর্যন্ত আক্রান্ত হতে দেখেছি বারংবার, এবং আদালতে গত 1 বছরে 13 মাসে আদালতে আসামিদের উপরে ডিম ছোড়ার ঘটনা দেখেছি। সেই ঘটনার সঙ্গে এই অভ্যাসটা চাইলেই কিন্তু বদলানো যায় না। কালকে দেখছিলাম এনসিপির একজন মুরব্বী, তিনি বক্তব্য শেষে বলেন ইনকিলাব জিন্দাবাদ, জয় বাংলা, পরে বলেন সরি, কিন্তু পরবর্তী সময় তাকে থানায় দেওয়া হলো। এই যে ধরেন দীর্ঘদিনের জয় বাংলা বলার অভ্যাস এখন হয়তো বিভিন্ন দলের স্রোতে মিশা গেছে, কিন্তু এই অভ্যাসটা চলে আসতেছে। অনেক জায়গায় দেখবেন, আমি ওই দিন মহিলা দলের একটা দিছিলাম কেরানীগঞ্জে, জামাতের দিছিলাম, বিএনপির দিছিলাম, যে এটা হচ্ছে কারণ এই দলগুলো এখন যাদেরকে টানছে ম্যাক্সিমামই সাবেক আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ। তো সাবেক ছাত্রলীগ নেতা সার্জিস আলম বঙ্গবন্ধুকে নিয়ে একসময় মুখের মধ্যে ফেনা তুলা ফেলা বাবা রাখতে রাখতে এখন রাজনৈতিক বিবর্তনে সার্জিস এখন টোটালি বঙ্গবন্ধু বিরোধী একটা ক্যারেক্টার, কিন্তু তার মধ্যে যে ছাত্রলীগের ব্লাড, এটা কি বের হয়েছে? হয় নাই।
এনসিপির নেতাদের প্রতি বা এনসিপির এই ছেলেপুলেগুলোর প্রতি সারা বাংলাদেশের মানুষের বিরক্তির একটা মূল কারণ হচ্ছে এদের অদম্য কথাবার্তা বা ধরেন ব্যালেন্সলেস কথাবার্তা। সার্জিস গতকালকে যে ভাষায় কথা বলেছে, আদৌ কি এটা একজন ন্যাশনাল লেভেলের লিডার হিসাবে এই ভাষাগুলো বলা যায়? এটা তো ভাই স্পষ্ট আপনি থ্রেট দিচ্ছেন, আপনি মানে হুমকি ধামকি দিচ্ছেন যে ছাত্রলীগের ব্লাড বইলা কথা। কেন এই কথাগুলো বললাম? এনসিপির আবদার তাদেরকে শাপলা ফুল দেওয়া হোক। আমিও জানি না যে নির্বাচন কমিশন কেন তাদেরকে শাপলা ফুল দিল না। এখন শাপলা ফুল দিলে কি এটা জাতীয় কোনো ক্ষতি হবে? যদি না হয়তো দিয়ে দেন। কথার কথা, লিস্টের মধ্যে 100টা মার্ক আছে, যে যাকেই মার্কা পছন্দ করতে হবে এই 100টার মধ্যে করতে হবে। এখন এনসিপির ছেলেরা তারা যদি শাপলা ফুলটা দাবি করছে, তো একটা লম্বা সময় ছিল, এই সময়ের মধ্যে আপনি শাপলা ফুলটাকে অ্যাড করে নিতেন। নির্বাচন কমিশনের আমি অবস্থা বুঝি না আমাদের দেশে যেটা হয়। এখন শাপলা ফুলটাকে তারা অ্যাড করে নাই, এনসিপির চয়েস ছিল শাপলা ফুল। আমার কথা হচ্ছে যে যদি এটা দিলে কোনো ক্ষতি না হয় তো কেন এটা অ্যাড করলেন না? না করে এখন এই যে আরবার একটা ক্যাপচা লাগাইতেছেন। তো যাই হোক, নির্বাচন কমিশন কোনো কারণে অ্যাড করে নাই। তো তারা গতকালকে যখন এখানে গেছে, তাদের মার্কা হিসাবে শাপলা ছাড়া অন্য মার্কা নিতে হবে, নির্বাচন কমিশন থেকে বার্তা দেওয়া হয়েছে। এরপরে সার্জিসের ভেতরে আবার থাকা ছাত্রলীগে আমি বলবো এই ভাষা নতুন বাংলাদেশের ভাষা হইতে পারে না। কি বলতেছে দেখেন, এনসিপির মার্কা অবশ্যই শাপলা হতে হবে, অন্য কোনো অপশন নাই। না করলে কি করবেন? মারবেন, মব তৈরি করবেন, এরকমই। কিন্তু না হলে নির্বাচন কিভাবে হয় আর কে কিভাবে ক্ষমতায় গিয়ে মধু খাওয়ার স্বপ্ন দেখে সেটা আমরাও দেখে নেব। কেন বাবা, তুমি কি গুন্ডা পান্ডা? তুমি কি সন্ত্রাসী? তুমি কি ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতন ওই রেজিমের ভাষা ব্যবহার করছো যে কিভাবে নির্বাচন হয়? তুমি কে? মানে হু আর ইউ? এনসিপি তোমার নেত্রী, তুমি এখন পলিটিক্যাল ক্যারেক্টার, ওই যে আগের যে জায়গা ছিল সেটা নাই। তোমার ভাষার মধ্যে একটা কি বলা হয় যে মান্যতা থাকতে হবে, মান্যতা। তোমরা যেই ভাষায় কথা বলো, আমিও তোমাদের পক্ষেই যে শাপলা দিলে সমস্যা কি? এখন দেয় নাই, নির্বাচন কমিশনের কাছে তোমরা হয়তো আবদার করতে পারো বা সামহাও এখানে একটা প্রেশার ক্রিয়েট করতে পারো বা এটার একটা প্রতিবাদ জানাতে পারো। কিন্তু ভাষাগতভাবে যে সন্ত্রাসী স্টাইলের ভাষা, এটা তো এক ধরনের কিভাবে নির্বাচন হয় দেখা দিব, মানে কি করবা? ঠিকমতো একটা ঠাপানি দিলে একসময় তোমাদেরকে খুঁজে পাওয়া যাবে না। এই যে ধরো একটা সিচুয়েশনের মধ্যে এই ধরনের কথা আওয়ামী লীগ বলতো, সাদ্দাম বলছিল না সরকার পতনের আগে যে মিছিলে যারা যাচ্ছ দেখা নিব এক একটারে, এই আন্দোলন থাকবে না, ছাত্রলীগ থাকবে। কই গেছে? সাদ্দামই তো দৌড়ের উপরে। তো তুমি তো সাবেক ছাত্রলীগ, এখন হয়তো অনেক বড় নেতা হইছো। আমি বরাবরই বলি যে ভাষাগত প্রয়োগ, মানুষের কলিজার মধ্যে ঢুকতেছ, বের হয়ে যাচ্ছ। এনসিপি তাদের জনসমর্থন কোন লেভেলে হারাই ফেলছে, ইউনুস আর মানে আক্তারকে দেখা বোঝা উচিত যে আক্তারের যদি অবস্থা হয়, তোমার কোন অবস্থা আছে? তোমার কয়শো নেতা কর্মী মাঠে আছে, এখন যারা আছে সুবিধাভোগী, এরা কেউ থাকবে না রে ভাই। তুমি তো এটা বোঝো না? বোঝো? আজকে আওয়ামী লীগের দেখে বিশাল কই আছে, কেউ বিপদে পড়লে কেউ থাকে না। দাবি দাওয়া থাকতে পারে, যৌক্তিকভাবে সেটা আদায়ের জন্য মানিজ্জত দিয়ে কথা বলা দরকার। ধৈর্যায় নির্বাচন কিভাবে দেখাই দিব, যারা ক্ষমতা গিয়া মধু খাওয়ার সত্ত্বেও তুমি ক্ষমতা গেলে কি খাবা? শুকরা খাবা? আমরা এই ধরনের সমালোচনাগুলো করতে চাই না, কিন্তু তোমরা বাধ্য করো। তোমাদের সরকার, তোমরাই ডক্টর ইউনুসকে এখানে ডাইকাই না বসাইছো। তো ডক্টর ইউনুস সরকার ব্যর্থ মানে তোমাদের উপরে চাপ আসতেছে। উনি কেন করতেছেন না? পারলে ওনার বিরুদ্ধে কথা বলো, ওনাকে নিয়ে তোমরা সমালোচনা করো যে আপনি কেন করতেছেন না, কিন্তু নির্বাচন হইতে দিব না। এটা তো ভাই মানে একটা ফেসিবাদী আওয়াজ, এর বাহিরে কিছুই না। ওই যে পুরোনা যে একটা হয়তো ছাত্রলীগ ভাব ভিতরে আছে, এটা থেকে মুক্ত হইতে পারে নাই। বাট এই ধরনের ভাষা প্রয়োগ বন্ধ করতে হবে। মুখ আছে যা বললাম, আর এই অতিরিক্ত কথা বইলা পাকনা রাগ হইও না ভাইয়া, গোসা হইতে পারে আমার ভিডিও তোমার সামনে গেলে। সারা বাংলাদেশে দেখো এক বছরে তোমাদের অবস্থান কোথায় পড়ে গেছে? আলোচনায় আসো? আগে তোমরা বক্তব্য দিলে লক্ষ লক্ষ মানুষ শুনতো, ইন্টারেস্ট ছিল। কই এখন? বিরোধী রাজনৈতিক দলগুলোকে সম্মান করো। সরকারের যে সেক্টরগুলো আছে তোমাদের দাবি যৌক্তিক, কিন্তু আদায়ের যে কৌশল বা ভাষা সেটা হচ্ছে সাংঘর্ষিক। অপরদিকে ডক্টর মোহাম্মদ ইউনুস আমেরিকা থেকে কিন্তু বার্তা দিচ্ছে, সেখানে যাইয়া জাতিসংঘের বিভিন্ন মিটিং টিটিং হচ্ছে যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। দুনিয়ার কোনো শক্তি নাই যে নির্বাচনকে থামায়। তো তোমাদের মতন এনসিপির যেই নেতারা এরকম ভাষা প্রয়োগ করে, বোঝা উচিত তোমাদের যিনি বস ডক্টর ইউনুস, তিনি কিন্তু বলতেছে কোনো শক্তি নাই যে নির্বাচনটা ঠেকাইতে পারবে। তোমরা বলতেছো ঠেকাই দেখাই দিবা, আদৌ পারবা? বিএনপি জামাত যদি সাইড হয়ে যায়, টিকবে এনসিপি? বুঝতে হবে। তো ডক্টর ইউনুসের স্পষ্ট বার্তা যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। আর আমার নির্বাচন কমিশনের কাছে বক্তব্য যে ধরেন একটা মার্কা ছিল না, এখন এটা তো কোনো এমন কোনো অধ্যাপক মোহাম্মদ ইউনুস দেশে ফিরতে পারবেন তো? ভারতের শক্তিধর একটা সংবাদ মাধ্যম তারা যে সংবাদটা ছাপিয়েছে সেইটা শোনার পরে বা পড়ার পরে আমার মনের মধ্যে এই প্রশ্নটা উঠে হয়েছে যে প্রকৃতপক্ষে ইউনুস সাহেব কি দেশে ফিরে আসতে পারবেন? দেখেন, আমরা কিন্তু ইতিমধ্যে জানি যে আমাদের মাননীয় সেনাপ্রধান তিনি মালয়েশিয়া সফরে গেছেন। সেই বিষয়টা টেনে দ্য হিন্দুস্তান টাইম দেখেন কি সংবাদটা ছাপাইছে। মোহাম্মদ ইউনুস বাংলাদেশ ছাড়তে বিদেশে পাড়ি দিলেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। আর তারপরই যথারীতি জল্পনা শুরু হয়ে গিয়েছে যে সামরিক অভ্যুত্থানের ষোলোতে পাকানোর জন্য বিদেশে গিয়েছেন বাংলাদেশের সেনাপ্রধান। তারা প্রশ্ন করতেছেন, প্রশ্নটার ধরন দেখেন, আগামী বছর সাধারণ নির্বাচন হওয়ার আগে কি ইউনুসকে হটিয়ে দিয়ে বাংলাদেশের সামরিক অভ্যুত্থান করা হবে কিনা তা নিয়ে জল্পনা জড়িয়েছে। আগামী সংসদ নির্বাচনের আগেই বাংলাদেশে সামরিক অভ্যুত্থান ঘটবে বা ঘটাবে কিনা সেইটা নিয়েই গুঞ্জন শুরু হয়ে গেছে। এটা কে বলতেছে? দ্য হিন্দুস্তান টাইমস।
তারপরে তারা বলছে, যদিও বাংলাদেশের আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তরের ISPR তরফে জানানো হয়েছে পূর্ব নির্ধারিত কাজে মালয়েশিয়ায় গিয়েছেন বাংলাদেশের সেনাপ্রধান, সেখানে 14তম ইন্দো প্যাসিফিক আর্মি চিফস কনফারেন্সে যোগ দিবেন। বাংলাদেশের সেনাপ্রধানরা ছাড়াও সেখানে উপস্থিত থাকবেন অন্যান্য। দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে, দেশের বর্তমান অবস্থা এবং পরিস্থিতি নিয়ে সবাই আলোচনা সমালোচনা করে। এবং ডক্টর ইউনূসরা যে যুক্তরাষ্ট্র রয়েছেন, সেই যুক্তরাষ্ট্রে যে থাকার পর তারা দেশে আসতে পারবেন কিনা, অনেকে যে এই সুযোগটা নিয়েছে সেই সুযোগে অনেক কিছু করতেছে, এইগুলো নিয়ে কথা হয়েছে গাইস। এই বিষয়গুলো নিয়ে আপনাদের মন্তব্য কি? অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সবকিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।